আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টক টু কাহাল। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে আমাদের জাপান প্রবাসে খুব জনপ্রিয় একজন লেখিকা, যিনি একাধারে কবিতা লেখেন, বাচ্চাদের নিয়ে বই লেখেন এবং ইউটিউবে তার এখন অনেকগুলো জনপ্রিয় নাটক রয়েছে এবং নাট্য লেখিকা শাহিন আক্তার সাথী। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আপু, ইনশাল্লাহ ভালো আছি। আমরা আপনার শুরুর দিকে গল্পটা শুনতে চাই, মানে লেখালেখির প্রতি আগ্রহটা কেন আসলো? আসলে লেখালেখির প্রতি আগ্রহটা এসেছে শৈশব থেকে। আমার দাদা ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখির গীতিকার এম এ গফুর সারথি। তো ছোটোবেলায় দাদাকে দেখতাম, দাদা লিখতেন, বিভিন্ন কবি সাহিত্যিক বাসায় আসতেন। তো প্রথম অনুপ্রেরণা ছিল দাদা, তারপর আমার বাবা আমাকে উৎসাহ দিতেন। তো সেখান থেকেই শুরু লেখালেখির সূত্রপাতটা, শখ থেকে। আর আমি যখন ক্লাস 3তে পড়ি তখন একটা টিভিতে প্রোগ্রাম দেখেছিলাম যে ক্লাস 5-এ পড়া একটা মেয়ে কবিতা লিখছে। তো আমি খুব অবাক হয়ে আমার বাবাকে বলেছি যে এত ছোট মেয়ে কবিতা কিভাবে লেখে। তখন আমার আম্মু বলেছিল মানুষ চাইলে সব পারে। ওইখান থেকে একটা আগ্রহ যে সে পারলে আমি কেন পারবো না। তখন থেকেই শুরু আর কি পত্রিকায় লেখা। মানে ক্লাস 3 থেকে আপনি পত্রিকাতে লেখা শুরু করেছেন? পত্রিকা থেকে। আচ্ছা, আমি যত জানি আপনি জগন্নাথে পড়াশোনা করছেন, তো জগন্নাথে পড়াশোনা চলাকালীন কি লেখালেখি চালু ছিল আপনার? হ্যাঁ, লেখালেখিটা মূলত আমার একদম সেই ক্লাস 3 থেকেই মোটামুটি রেগুলার লিখে এসেছি। এবং জগন্নাথে যখন পড়তাম তখন হচ্ছে আমাদের বিভিন্ন দেয়াল পত্রিকা, ম্যাগাজিন, সেখানে আমার গল্প কবিতা ছাপা হতো। বিশেষ করে দেয়াল পত্রিকায় তো আমার কবিতা থাকতোই। আচ্ছা আচ্ছা, তখন থাকতো আর কি। মানে দেয়াল পত্রিকা আসলে আপনার কবিতা লেখা ছাড়া মানে অসম্পূর্ণতার ভাব একটা এরকম লিখতাম আর কি, অংশগ্রহণ করাটা খুব শখের ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার মানে কোন দিকটা লিখতে ভালো লাগতো? কবিতা, উপন্যাস নাকি ছোটদের গল্প? কোনটাতে আপনি প্রিফার করেন? একদম যখন ছোট ছিলাম তখন ছড়া লিখতাম, এবং গল্প কবিতার যেটা কবিতা বেশ কঠিন, কবিতার ভাষাগুলো আমি কম লিখি। আমি মূলত বর্তমানে গল্প উপন্যাস বা নাটক লিখি। তো শুরুতে কবিতা ছড়া লিখলেও পরবর্তীতে আর কি আস্তে আস্তে গল্প উপন্যাস লেখা শুরু করি। একটা সময় আমার মানে শুরুর দিকে মনে হতো খুব কঠিন, কিন্তু পরে লিখতে লিখতে আর কি দেখলাম যে না, পারছি। আচ্ছা, আপনার পূর্ণাঙ্গ কবিতা বা গল্প কোন সময়টাতে পাবলিকেশন হয়েছে? এই পত্রিকাতে নাকি কোনো পাণ্ডুলিপির মাধ্যমে? আমার পূর্ণাঙ্গ উপন্যাস 2018-তে প্রকাশিত হয়েছিল, চিলেকোঠা। ওটা আমার পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে, যেটা অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছিল আর কি। আর পত্রপত্রিকায় আমার কবিতা আর ছড়া এবং ছোট ছোট গল্প প্রকাশিত হয়েছে। আপনার লেখালেখির প্রতি সবচেয়ে বেশি প্রেরণাদায়ক কে, বাবা না মা? বাবা মা দুজন, তবে বাবা একটু বেশি, কারণ হচ্ছে বাবা সবসময় আমাকে উৎসাহ দিত লেখার ব্যাপারে। মানে বাবার একটা স্বপ্ন ছিল যে আমার দাদা যেহেতু রাইটার, আমি তার মতো রাইটার হব। তো সবসময় আমাকে খুব লেখালেখির ব্যাপারে সবসময় উৎসাহ দিত, ছোটবেলা থেকে এখন পর্যন্ত। মাও দেয়, বাবা একটু বেশি। আচ্ছা, তা আপনার বেশ কিছু বই আমরা জানি বের হয়েছে, কি ধরনের বইগুলো নিয়ে যে একটু বলেন আমাদেরকে। আচ্ছা, বলছি। এটা হচ্ছে আমার প্রথম উপন্যাস চিলেকোঠা। এটা যখন লিখেছি 2018 সালে, তখন একদম বলতে পারেন প্রথম হাতে খড়ি উপন্যাসে। তো এটা আমার তখন বাচ্চারা খুব ছোট, ওদেরকে কোলে নিয়েই লেখা। তো এটা ছিল প্রথম উপন্যাস চিলেকোঠা। আমার দ্বিতীয় যে উপন্যাসটা এসেছে সেটা হচ্ছে 2019 সালে। এটা হচ্ছে হৃদস্পন্দন। তো এই উপন্যাসটা আসলে পর্বগুলো আমার ফেসবুকে বিভিন্ন গ্রুপে প্রকাশিত হয়েছিল, এবং আমি স্বরলিপি সাহিত্য সংগঠন থেকে 2019-এ সেরা লেখিকার পুরস্কার পেয়েছিলাম মূলত এই উপন্যাসটা দিয়ে। একজন তরুণীর জীবন নিয়ে গল্প। তো বেশ ভালো সাড়া পেয়েছিলাম। এটা হচ্ছে হৃদস্পন্দন 2019। আরেকটা বই ছিল যেটা হচ্ছে বাংলাদেশে আছে, এখনো আসে নাই। তো সেটা হচ্ছে আমরি বাংলা ভাষা শিক্ষা প্রকাশনী থেকে, ওটা 2020-এ প্রকাশিত হয়েছিল। তো বইটা আমার হাতে নেই, তো সেই বইটার ভাষা নিয়েছিল। আর এটা প্রকাশিত হয়েছিল 2023-এ। করোনার সময়কালীন সংকলন যেটা, ওইটা না, করোনার পরবর্তীতে ভিনদেশি গল্প। এটা 22টা দেশের লেখিকা অংশগ্রহণ করেছে, এবং জাপানে আমাদের অনেক শ্রদ্ধেয় গুণী কবি সাহিত্যিকও এখানে আছেন। এই বইটার মূল উদ্দেশ্য ছিল, আসলে আমি প্রথমবার সম্পাদনা করেছিলাম এবং চেয়েছিলাম যে সবাইকে এক মলাটের ভিতরে নিয়ে আসতে। তো বইটা প্রকাশের সময় আমাদের কবি বিকাশ চৌধুরী দাদা সহ আরও জাপানে মুন্সি আন্টি সহ অনেকে আমাকে খুব সাপোর্ট করেছিলেন। ওনাদেরকে নিয়েই বইটা, রনক আপু, অনেকেই আছেন আসলে।
এটা এতগুলো দেশের লেখককে একসাথে করে একটা সম্পাদনা করাটা বিশাল বড় ব্যাপার। জি জি, এটা অন্বেষা প্রকাশন থেকে এসেছে। আচ্ছা আচ্ছা। আর হৃদস্পন্দন এসেছিল বইপত্র প্রকাশন থেকে। আচ্ছা। আর এটা এসেছে বিবেক পাবলিকেশন থেকে। এটা এই হচ্ছে আমার মূলত ছোট ছোট গল্পগুলোই বিভিন্ন পত্র পত্রিকা ফেসবুকেরই সব ছোট গল্প নিয়ে এটা আমি গল্পগ্রন্থ অধরা আলোয়। আচ্ছা। এটা প্রকাশিত হয়েছিল আসলে 24 সালে, গত বছরে আর কি, বইমেলাতে অমর একুশে গ্রন্থমেলায়। আর একটা বই ছিল সেটা হচ্ছে ভুতুর পড়াশোনা। এটা 2022-এ বাচ্চাদের শিশুতোষ ছড়ার বই। যেহেতু আমার লেখালেখিটা শুরুটা হচ্ছে ছড়া দিয়ে হয়েছিল, তো এটা আমি বাচ্চাদের জন্যই প্রকাশ করেছি এবং এই বইটা জাপানে অনেকের কাছে আছে। হ্যাঁ, এটা আমার কাছে আছে। জি জি, অনেকের কাছে ছড়ার বইটা বেশ জনপ্রিয় ছিল, এখনো বইটা অনেকে সংগ্রহ করে জাপানে। না, আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে পছন্দ করি, তো আপনার এই বইটা পাওয়াতে আমারও ভালো লাগছে। আচ্ছা, আপনার প্রথম মানে আপনি ছড়া নিয়ে কথা বললেন, তো প্রথম কোন ছড়াটা প্রকাশিত মনে আছে কি? জি, আমার প্রথম ছড়া যেটা প্রকাশিত হয়েছিল সেই ছড়ার নাম ছিল মা। আচ্ছা। মাকে নিয়ে ছড়াটা ছিল। আর ছড়া লিখে যখন আমার বাবাকে বলেছিলাম, সেটা নিয়েও মজার একটা ঘটনা আছে। তো আমি যখন ছড়া লিখতে চেষ্টা করলাম, ছড়া লিখতাম মনে মনে, কোথাও কাগজে লিখতাম না। তো বাবাকে একদিন বললাম আমি ছড়া লিখেছি। তো বললো কোথায় নিয়ে আসো দেখাও। তো দেখাতে তো আর পারছি না, যেহেতু আমি মনে মনে বললাম, যে মুখে মুখে বললাম। তখন বললো তুমি এগুলো তো মনে মনে বললে হবে না, পরে ভুলে যাবে, একটা কাগজে লেখো। পরে লেখার পরে আমার আব্বু, আমরা তখন খুলনায় থাকতাম, তো জন্মভূমি পত্রিকা ছিলেন, ওখানকার সম্পাদকের কাছে নিয়ে দেখালেন আমার মেয়ের লেখা ছড়া। তো উনি তাৎক্ষণিক আমার মা কবিতাটা, আরেকটা সাথে ছড়া ছিল, নাম ভুলে গেছি, দুইটা ছড়া একসঙ্গে প্রকাশ করলো আর কি। তো প্রথম কবিতাটাই ছিল মাকে নিয়ে, মা আমার মা, মা আমার একটি কথা শোনো না, ছেলেবেলার গল্প বলো না, মা আমার মা, এরকম আর কি একটা ছড়া। তো বাংলাদেশে কোন এলাকাটা আপনার এই কি বলে ছোটবেলাটা কেটেছে? বাংলাদেশে আমার জন্ম ঢাকাতেই। আচ্ছা। তবে আমার বাবা সরকারি চাকরির সুবাদে আমার শৈশবের শুরুটা খুলনায় কেটেছে। খুলনায় আমরা থাকতাম, তো ওখানে আমি ক্লাস 4-এ যখন উঠি তখন আমরা আবার ঢাকায়, আমার আব্বু ট্রান্সফার হয়ে যায়, চলে আসি। একদম শুরুটা খুলনায় ছিল, কিন্তু ক্লাস 4-এ ওঠার পরে আবার তখন আবার পুরান ঢাকায়। তার মানে আপনার দাদার বাড়ি কি পুরান ঢাকাতে? দাদার বাড়ি পুরান ঢাকা, কিন্তু দেশের বাড়ি আমার ফেনী। কিন্তু দাদা সেই 52 ভাষা আন্দোলনের আগে থেকেই ঢাকায় থাকেন। উনি যেহেতু সাংস্কৃতিক কর্মী ছিলেন, উনি সব শিল্পীদের নিয়ে, কবি সাহিত্যিকদের নিয়ে ওনার কাজ ছিল, তো ঢাকায় থাকতেন। আর উনি ন্যাশনাল হসপিটালের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, যেহেতু চাকরির সুবাদে ওনার ঢাকাতেই থাকা পড়তো। ঢাকাতেই মানে আমি আপনার মানে বেশ কিছু মানে আপনার কাহিনীগুলোতে বলেন বা যেগুলোতে একটা নারী চেতনাদায়ক, বা আপনার পোস্টারগুলো যদি, বইয়ের প্রচ্ছদগুলো যদি দেখি, নারীকে নিয়ে বেশ, এর কারণটা কি? আসলে নারীদেরকে নিয়ে লেখার পেছনে মূলত কারণ হচ্ছে যে আমাদের সমাজে যুদ্ধটা পুরুষরাও করে, নারীরাও করে, তবে নারীদের যুদ্ধের ঘটনাটা একটু বেশি আর কি। কারণ আমাদের অনেক বাধা থাকে, প্রতিবন্ধকতা থাকে, যেগুলো পেরিয়ে একটা মেয়েকে সামনে আসতে হয়। তো তাদের জন্য কথা বলা উচিত, আওয়াজ তোলা উচিত। তো আমার লেখাগুলোর মধ্যে অনেক শিক্ষামূলক বলেন, বাস্তবধর্মী ঘটনাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে পরবর্তী প্রজন্মে বা এখন থেকেই যারা, যেসব নারীরা সমাজে এগিয়ে যেতে চায়, তাদের যেন রাস্তাটা সহজ হয়। মূলত সে কারণেই নারীদেরকে নিয়ে একটু বেশি লেখালেখি আমার গল্পগুলোতে বা প্রচ্ছদে। আমি আরেকটু ভিতরে এটা নিয়ে কথা বলবো, তার আগে একটু জানতে চাই বর্তমানে আপনি কি করছেন? লেখালেখি কি মেন, না পাশাপাশি কিছু করছেন, বা পাশাপাশি অন্য কিছু করার সাথে সাথে লেখালেখি কোনটা? আসলে লেখালেখি হচ্ছে আমার শখ, কিন্তু আমার পেশা হচ্ছে শিক্ষকতা। আমি জাপানিজ পাবলিক স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার। তো সেটা আমার মানে শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করছি আর কি। তার মানে আপনি একজন মা, একজন শিক্ষক, মানে একজন নারীর পুরো মানে কি বলে এটাকে, পুরো দায়িত্বটা করতেছেন। একজন শিক্ষিকা হিসাবে করতেছেন, মা হিসাবেও করতেছেন, একজন লেখিকা হিসাবে করতেছেন। কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে প্রিফারেবল মনে করেন যে পরিচয় দিতে? প্রথম হচ্ছে লেখালেখি করি, একজন লেখক, শিক্ষকতা করি শিক্ষক, কিন্তু সব কিছু ছাপিয়ে যে পরিচয় আমার কাছে ভালো লাগে, সবচেয়ে বলতে ভালো লাগে, আমি একজন মা। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, সাদ এবং কথা, ওদের মা। এই পরিচয়টা সবচেয়ে আমার কাছে ভালো লাগে। আর বাকি হচ্ছে যে আমার পেশার ওটা শখ, ও দুটো তো জীবন সব কিছু নিয়েই অবশ্যই। তবে পরিচয়ের ক্ষেত্রে সবচেয়ে যদি গুরুত্ব দিই, সবার আগে সেটা মায়ের পরিচয়, বাকি হচ্ছে বাদবাকি পরিচয় যেটা সংযুক্ত করেছি আর কি আমার সাথে। বুঝতে পারছি। ইদানিং আপনার মানে আমি যতটুকু জানি বেশ কয়েক বছর যাবত আপনার ইউটিউবেতে বেশ ভালো কিছু নাটক আসতেছে এবং বেশ দর্শক জনপ্রিয়, এবং কিছু কিছু নাটক কয়েক মিলিয়ন ভিউয়ার্স আছে। তো এই নাটক লেখার ক্ষেত্রটা আপনি কীভাবে আসলেন?
নাটক লেখাটাও একটা শখ ছিল। আসলে আমি যখন গল্প উপন্যাস লেখা শুরু করলাম তখন আমি প্রচুর নাটক দেখতাম। তো যখন টিভিতে নাটক দেখতাম, নাম আসতো রচনা, চিত্রনাট্য, মুখের নাম, তখন আমার মধ্যে একটা স্বপ্ন কাজ করতো একদিন আমার নামটাও থাকবে। এবং আমার ব্যাপারটা হচ্ছে, আমি যদি কোনো কিছু স্বপ্ন দেখি, জাস্ট দেখি না, আমি চেষ্টা করি স্বপ্নের পিছে ছুটা। স্বপ্ন শুধু দেখলেই হয় না, তার জন্য শ্রম দিতে হয়। তো ওভাবেই আর কি নাটকে 2022-এ 2021-এ আমি ঈগল মিউজিকে ওখানে যোগাযোগ করি। ওখানেই প্রত্যয় হাসান, উনি বেশ জনপ্রিয় একজন স্ক্রিপ্ট রাইটার, আমার পরিচিত ছিলেন। তো আমি ওনাকে বলেছিলাম যে আমিও নাটক লিখতে চাই। তখন আমাকে বলেছিলেন যে ঈগল মিউজিক টিমের বাইরে কাজ করে না, যদি আমাদের প্রয়োজন হয় আপনাকে নক করব। তো 1 বছর পর, এটা সৌভাগ্যক্রমে আমার সঙ্গে উনি আবার যোগাযোগ করেন যে এখন আমাদের দরকার একজন স্ক্রিপ্ট রাইটারের। তো তখন থেকেই শুরু লেখালেখি। যেহেতু আমার একটা ড্রিম ছিল যে আমি লিখবো, নাটক লিখবো, এবং নাটকের মাধ্যমে আসলে এখন তো বই পড়ার পাঠক কম, মানুষ সব দেখতে চায়। আমার কথাগুলো, গল্পগুলো যদি আমি স্ক্রিনে আনতে পারি আরও সুন্দর হবে। ওই তখন থেকে 2022 থেকে ঈগল মিউজিকে আমি নিয়মিত চিত্রনাট্যের কাজ করছি আর কি, লেখালেখি চলছে। আপনার নাটকগুলোতে আমরা যেটা বেশিরভাগ দেখি, আমি যে করে দেখেছি, মানে পরিবার নিয়ে ম্যাক্সিমাম নাটকগুলো, বা এইগুলো ম্যাক্সিমাম পারিবারিক গল্প এবং কিছুটা মেসেজ দেওয়ার চেষ্টা করে এবং ভালো ভালো কিছু মেসেজ দেয়। তা আপনি কি কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, পারিবারিক গল্পগুলোকে নাকি পারিবারিক গল্পের মাধ্যমে একটা মেসেজ তৈরি করা? সেই মেসেজটা কী ধরনের হলে মনে করেন সবচেয়ে বেটার আমাদের সমাজের জন্য? আসলে সাহিত্য তো হচ্ছে সমাজের দর্পণ, নাটকও তাই। তো পারিবারিক গল্পের ভিতরে যে শিক্ষামূলক বাস্তবধর্মী ঘটনাগুলো, বা আমরা অনেক সময় অনেক কিছু না বুঝে ভুল করি, এই ভুলগুলো শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু লেখকদের থাকে, একটা দায়বদ্ধতা সমাজে থাকে। তো আমি পারিবারিক গল্প শুধু যে গল্প নিয়েই সাজাবো তা না, সেখানে অনেক ঘটনা আছে যেগুলো হয়তো সাধারণ মানুষ জানলে তাদের ভুলগুলো শুধরাতে পারবে, বা শিক্ষামূলক যে ব্যাপারগুলো জানতে পারবে। সেই হিসেবে আমি নাটকগুলো লিখি, যাতে করে এটা দেখে আর 5 জন উৎসাহিত হয়, বা তারা যাতে সামনে আগানোর ক্ষেত্রে, বা মানুষের সাথে মানুষের ব্যবহার বলেন, পারিবারিক সম্পর্কগুলো বলেন, সেক্ষেত্রে যেন তারা একটু সচেতন হতে পারে। বলতে পারেন সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্যই যে নাটকে যে আমাদের গল্পগুলো পরিবারের ভিতরে অনেক শিক্ষামূলক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। বর্তমানে যেটা দেখা যায়, আপনার টিভিতে বলেন বা ইউটিউবে বলেন, যে 2 জন বা 3 জন, একজন স্বামী স্ত্রী বা একজন প্রেমিক প্রেমিকা, এই 2 জন বা আরেকজন নিয়ে একটা নাটক শেষ হয়ে যায়। ওটা কি নাটক বলা চলে, নাকি আমরা পুরো পরিবারের একটা গল্প, এটাকে নাটক বলতে পারি? আসলে গল্প সাজানো যায় 2 জনকে নিয়েও, পুরো পরিবারকে নিয়েও, তবে একটা গল্প পূর্ণাঙ্গ রূপ লাভ করে একটা পরিবারকে নিয়ে। এখন যেসব নাটকে শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার প্রেম দিয়ে তৈরি, জীবন শুধু প্রেম দিয়ে চলে না, জীবনে আরও অনেক কিছু আছে যেগুলোকে সব কিছু মিলে, আমরা একটা ভালো তরকারি রান্না করতে হলে শুধু সবজি দিলেই হয় না, তার সাথে লবণ লাগে, মশলা লাগে, সব কিছু মিলে ভালো একটা কারি তৈরি হয়। তেমনি একটা গল্প যেগুলো দাঁড় করাতে হয়, যেগুলো আমরা টিভিতে দেখি, যে 2 জনকে নিয়ে হয়তো ভালো নির্মাতারা নাটক নির্মাণ করেন, তবে যে নাটকগুলো দর্শক বেশি জনপ্রিয়তা পায় বা পছন্দ করে, সেগুলো আসলে পরিবার নিয়ে গল্পগুলো, যে পারিবারিক যে বন্ধনগুলো, এগুলো কি ফুটিয়ে তুলতে পারলে সেই গল্পগুলো সুন্দর হয় আর কি। মানে আমার কথাটা এরকম বলতে, যতই আধুনিকতাকে নিয়ে আসি না কেন, পরিবারের উপর আর কোনো আধুনিকতা নেই। আপনি তো একজন মা, একজন শিক্ষিকা, তো আপনার লেখালেখির সময়টা কখন? লেখালেখির সময়টা আসলে খুব একটা নেই, লিখি মূলত ট্রেনে। কারণ আমি সারাদিন স্কুল করে এসে বাসায় আবার আমার বাচ্চাদের সময় দিতে হয়, অনলাইন স্টুডেন্ট পড়াই, তো বাসায় আসলে আমি লেখার সময় পাই না। তো আমি যখন স্কুলে যাই, যাওয়া আসার মধ্যে যে ঘন্টাখানেক সময়টা ট্রেনে কাটে, তখন আমি লিখি। ট্রেনে তো দেখা যায় অনেকে মোবাইল স্ক্রল করে কিংবা বই পড়ে, তো ওই সময়টা আমি লিখি, কমফোর্ট ফিল করি ট্রেনে বসে লিখতে। এবং এই আজকে 2022 থেকে এই পর্যন্ত আমার 36টা নাটক নির্মাণ হয়েছে, প্রায় সব নাটকই ট্রেনে বসে লেখা। এবং ট্রেনে লিখতে লিখতে আমার এমনই অবস্থা, ট্রেনে না উঠলে আমার লেখা আসে না। মানে তাহলে আপনাকে আমি ট্রেনে লেখিকা বলতে পারি? লেখিকা। আচ্ছা, মানে আমি একটু অবাক হচ্ছি, কারণ হচ্ছে যে আপনার ট্রেনে লেখার ব্যাপারটা, কারণ একটা নাটক যখন লেখেন, বিশেষ করে আপনার নাটকগুলো ম্যাক্সিমামই পারিবারিক কেন্দ্রিক, ক্যারেক্টারগুলো কীভাবে ডিভাইড করেন? মানে একটা হয়তো একটা গল্প লিখলাম, একটা গল্প এক ধারাবাহিকতে লিখে ফেললাম, কিন্তু যখন চিত্রনাট্যের জন্য করা হয় তখন তো এক একটা ক্যারেক্টার নিয়ে লিখতে হয়। তো ট্রেনে থাকতে ক্যারেক্টারগুলো আপনি ধরতে পারতেছেন? হ্যাঁ, এটা আসলে সমস্যা হয় না, তবে গল্প উপন্যাসের থেকে নাটক লেখা কঠিন, কারণ এক সিন থেকে আরেক সিনে নেওয়া, একটা গল্প শুরু করা, মাঝখানে একটা ক্লাইম্যাক্স দেওয়া, শেষে নিয়ে যাওয়া, ক্যারেক্টারগুলোকে ধরা,
বেশ কঠিন। তবে যেহেতু আমার অভ্যাসটা ট্রেনে লিখে হয়েছে, তো ক্যারেক্টারগুলোকে ক্যাচ করা অত বেশি কঠিন হয় না, মানে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং চলে আসে। আর লিখতে কি, লেখাটা হচ্ছে ম্যাজিকের মতো, আপনি যতক্ষণ লিখবেন না লেখা আসবে না, যখন শুরু করি লেখা চলতে থাকে, গল্পগুলো ব্রেনে কাজ করতেই থাকে, একটার পর একটা কোন ক্যারেক্টার আসবে। বিশেষ করে ক্যারেক্টার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিন নাটকের, যে এই পরবর্তী সিনটাকে আমি কোথায় নিব, এরপরে আরেকটা সিন কোথায় যাবে, এগুলো আসলে সংমিশ্রণ হয়। তবে খুব একটা সমস্যা হয় না, কারণ ট্রেনে হয়েছে কি, আমাদের মানে জাপানে আমরা যারা থাকি আমরা জানি ট্রেন খুব নিরিবিলি একটা জায়গা, এখানে ফোনে কথা বলার নিয়ম নেই বা হইচই করার নিয়ম নেই, খুব নিরিবিলি জায়গায়, এবং লেখকদের দরকার হয় নিরিবিলি পরিবেশ, যেটা আমার বাসায় নাই। সে কারণে ট্রেনে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেকে আছেন জাপান প্রবাসী বা লেখকরা রাত জেগে লেখেন, আমার যেহেতু ভোরে স্কুলে যেতে হয়, কাজে রাত জাগা আমার হয় না, রাত জেগে লেখাও সম্ভব হয় না। কাজেই ট্রেনেই জায়গাটাই আমার একটা জায়গা যে নিরিবিলি, কেউ ডিস্টার্ব করার নাই, সুন্দর মতো। না, এটা এটা অদ্ভুত। আমার মনে হয় নর্মালি কেউ এভাবে ট্রেনে লেখে না, আপনি হয়তো ব্যতিক্রম একজন। যাকে আপনাকে ট্রেনে লেখিক হিসাবে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবো। আপনার বর্তমান নাটকগুলো নিয়ে আপনি যদি একটু বলেন, সবচেয়ে আপনার প্রিয় নাটক কোনটা, বা কোন নাটকটা মনে করেন যে আপনার জীবনের সাথে বা নিজের গল্পটা কিছুটা আছে সেখানে? আসলে গল্পগুলো তো অনেক, মানে আমরা যারা লেখালেখি করি তারা হয় নিজের জীবন বা চারপাশের ঘটে যাওয়া ঘটনা, মানে অভিজ্ঞতা থেকে লিখি। আমার অনেকগুলো নাটক আছে যেখানে আমার নিজের গল্প আছে, পরিচিত মানুষজনের গল্প আছে। আসলে নাম বলে তো শেষ করা যাবে না, নাটকের সংখ্যা অনেক। তো একটা নাটক লিখেছিলাম মাস্টার বউ, নাটকটা বেশ ভালো সাড়া পেয়েছিল। তো ওই নাটকে কিছু কিছু মানে গল্প বা কিছু অংশ ছিল আমার লাইফের সাথে বেশ মিলতো। অ্যাজ এ টিচার আমাদের সমাজে মেয়েরাও অনেক যুদ্ধ করে তার চাকরি পেশাকে ধরে রাখার ক্ষেত্রে, তো কিছু তো মিল আছে এই গল্পের মধ্যে। আরও কিছু গল্প আছে যেগুলোর মধ্যে আসলে কিছু আমার জীবনের গল্প, কিছু আমার আশেপাশের গল্পগুলোই সংমিশ্রণে তৈরি হয়েছে। অনেক সময় আমরা লিখতে গিয়ে লিখে ফেলি, অভিজ্ঞতাগুলো জানাতে চাই যে হ্যাঁ, এই ধরনের বৈষম্যগুলো যাতে পরবর্তীতে কারো জীবনে না হয়। লিখিত শুধু মনের খোরাকের জন্য না, মানুষকে কিছু মেসেজ দেওয়ার জন্য, সেজন্যই আর কি। আছে অনেক গল্পই আছে নাটকগুলো। আপনার সবচেয়ে প্রিয় গল্প কোনটা আপনার বর্তমান গল্পগুলো, ঠিক নাটকগুলোর মধ্যে, যে আপনার লেখার পরিপ্রেক্ষিতে যে চিত্রনাটক উঠে এসেছে, আপনার কাছে মনে হচ্ছে না আমি আমার কথাগুলো বলতে পারছি, বা দেখার পর মনে হচ্ছে না আমি আমার মেসেজটা দিতে পারছি, এমন গল্প কোনটা আপনার কাছে সবচেয়ে প্রিয় লাগছে? প্রিয় বেশ কিছুই। একটা যে বললাম মাস্টার বউ নাটকটা, ওইটার মধ্যেও আমি যেটা বুঝাতে চেয়েছি একটা মেয়ের পেশা নিয়ে, তার পারিবারিক সমস্যাগুলো নিয়ে। আরও কিছু নাটক আছে। আরেকটা নাটক ছিল মধ্যবিত্ত বাবাদের গল্প, বাবারা যে পরিবারের জন্য যে স্যাক্রিফাইসটা করে সন্তানদের জন্য, সেই গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। যে গল্পটার মাধ্যমে আমি বাবাদের যে আত্মত্যাগ, সন্তানরা যে বড় হলে বুঝতে চায় না অনেক সময়, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওই গল্পটা আমার কাছে খুব মানে মনে হয়েছিল। আরেকটা গল্প ছিল গরিবের সুখ, নাটকটা 1 কোটি ভিউ হয়েছিল এর উপরে। তো ওই নাটকটার মধ্যে যেটা আমি ধনী গরিবের বৈষম্য দেখাতে চেয়েছি, যে অর্থ দিয়ে সব সুখ হয় না, সুখ আপেক্ষিক। ওখানে একটা গরিব পরিবারের যে পারিবারিক বন্ধন, সবার মাঝে মিলেমিশে একটা সুখের পরিবার, ওইটাকে আমি হাইলাইট করার চেষ্টা করেছিলাম এবং নাটকটা বেশ জনপ্রিয় ছিল এবং ওই নাটকটা আমার খুব পছন্দের একটা নাটক। আপনি ইগল ছাড়া কি বাইরে কোথাও লিখতেছেন, বা অন্য কোথা থেকে আপনাকে প্রপোজাল আসতেছে, মানে ধরেন মূলধারা টিভিতে অথবা সিনেমায় বলি, যেটাই বলি, বা ওটিভিতে, এরকম কোনো কি ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে, বা মানে কাজের কি অফার পাচ্ছেন এখন? হ্যাঁ, প্রচুর অফার পাই, কিন্তু ইগল মিউজিকের যেটা ওদের রুলস, ওরা হচ্ছে ইগল মিউজিকের বাইরে কাজ করা যাবে না। যেহেতু আমি ইগল মিউজিকের একজন এমপ্লয়ি, তো আমি ইগলেই লিখছি। অনেকেই অনুরোধ করে, অনেকে স্ক্রিপ্ট দিতে বলে, কিন্তু ইগল থেকে পারমিশন যেদিন দিবে সেদিন হয়তো আমি বাইরে লিখব। কারণ আমি ইগল মিউজিক, বিশেষ করে ইগল মিউজিকের যে প্রডিউসার, প্রযোজক কচি ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ। আমি একদম নতুন একজন স্ক্রিপ্ট রাইটার ছিলাম যখন ওনারা আমাকে ওখানে সুযোগ দিয়েছে, যে নতুনদেরকে অনেকে সুযোগ দিতে চায় না। তো ইগল মিউজিকে একজন নতুন লেখককে তারা নিজেরা সাদরে গ্রহণ করেছেন। আজকে আমার 36টা নাটক তারা নির্মাণ করেছেন এবং আমাকে তাদের পেমেন্টের বিষয়েও কখনো কার্পণ্য করেন নাই। তো আমিও ইগলেই কাজ করছি। যদি কখনো আমাকে বলে, বাইরে থেকে অনেক অফার আসে, আমি কখনো ইগলে এই পর্যন্ত গিয়ে বলি নাই যে আমাকে অফার দেয় আমি বাইরে লিখবো কিনা। আমি জানি ইগলের নিয়মের মধ্যে নাই, যারা ইগলে কাজ করে বাইরে কাজ করতে পারে না। আমাকে যদি কখনো ওনারা পারমিশন দেয় তখন হয়তো বাইরে লিখবো।
তার আগ পর্যন্ত যেহেতু এখানে আমি সুন্দর মতো স্বাচ্ছন্দ্য বোধ করছি, নাটক নির্মাণ হচ্ছে, সবই সুন্দর মতো লিখছি। ভবিষ্যতে বড় কাজ করারও ইচ্ছা আছে যখন আমার সময় সুযোগ হবে, অবশ্যই ইনশাল্লাহ। আর আপনি যেহেতু শিক্ষকতা করেন, তো আমি ছোট্ট অল্পতে জানতে চাচ্ছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর জাপানের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্যটা কি, কোনটা বেটার বলে আপনি মনে করেন? আসলে পার্থক্যটা অনেক বিশাল, কারণ আমরা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতা বেশি, কে কোন ভালো রেজাল্ট করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এখানে খুব দৌড় চাপ বেশি। জাপানে সেটা নেই। জাপানের আমি পাবলিক স্কুলে চাপ করে যেটা দেখেছি, প্রথম শিক্ষাটা হচ্ছে মূল্যবোধ, নৈতিকতা, এবং আমাদের দেশের মতো মুখস্থ বিদ্যার পড়াশোনা এখানে নাই। একজন মানুষকে মানুষরূপে গড়ে তোলাটাই প্রধান। এলিমেন্টারি স্কুলে তো শুরুতে এটাই থাকে, জুনিয়র হাই স্কুলে একটু পড়াশোনা করাকরি আছে। তো আমি বলবো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার থেকে অনেক গুণে এগিয়ে জাপানের শিক্ষা ব্যবস্থা, কারণ আমরা মুখস্থ বিদ্যায় বড় হয়েছি, কিন্তু এখানে হচ্ছে হাতে কলমে। আমরা যে ক্লাসে পড়াই, আমার স্টুডেন্টের দরকার নাই বাসায় পড়া, ওরা স্কুলের পড়া স্কুলেই পড়ে। আমার বাচ্চারা বাসায় এসে যখন পড়তে বলি, ওরা বলে আমরা তো স্কুলে পড়ে আসছি। বাসায় পড়ার কালচারটা কম, কারণ কি স্কুলে সমস্ত পড়া, এবং সেটা গেম অ্যান্ড অ্যাক্টিভিটিসের মাধ্যমে, যেটা আমরা আমাদের বাংলাদেশে কল্পনাও করতে পারি না। আমাদের মোটা মোটা বই, মুখস্থ, প্রচুর চাপ, যেটা জাপানে নেই। এখানে এরা হাতে কলমে কাজ করছে, এরা গাছ লাগাচ্ছে, ক্লাস পরিষ্কার করছে, সব কিছু নিয়ে তাদের হচ্ছে পড়াশোনা। আমি বলবো যে বাংলাদেশ যদি এটাকে ফলো করে অনেক ভালো করবে। আর একটা জিনিস, যেহেতু আপনি একজন লেখিকা, তো আপনার সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে কাজ করেন বা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, তো এখানকার মানুষের বাংলাদেশ সংস্কৃতির চর্চার ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? জাপানে প্রবাসীরা বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য যে কাজগুলো করছে, আমি এটাকে খুব পজিটিভভাবেই নিই, ভালো লাগে। বিশেষ করে আপনি কাহাল নিয়ে কাজ করছেন, আপনি লাকি আপু, এটা আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে নিয়ে কাজ করছেন, বা এই যে আজকে আমাকে সুযোগ দিলেন এখানে কথা বলার। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো, স্বরলিপি, উত্তরণ থেকে শুরু করে সবাই যে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার কাজ করছে প্রবাসে বসে, এবং আমরা জানি প্রবাসে সবাই প্রচুর পরিশ্রম করে, এত কিছু পরে যে তুলে ধরছে, এটা আমি খুব সাধুবাদ জানাই সবাইকে। অনেক সংগঠন আছে এখানে, এবং এই উদ্যোগটা চালিয়ে রাখলে আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারাও শিখবে, এবং আপনাদের মাধ্যমে, আপনাদের হাত ধরে, এটাকে আমি সবসময় সাপোর্ট করি, এবং এটা খুব ভালো একটা দিক। নেগেটিভ দিকটা কোনটা আছে? নেগেটিভ পজিটিভ আছে। আমরা বাংলাদেশি, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, এটা একটা অনেক বড় সমস্যা। আমাদের এখানে অনেক গ্রুপ হয়, অনেক বড় বড় সংগঠন তৈরি হয়, একটা প্রোগ্রাম হয়, পরবর্তীতে যাই হোক, রাজনৈতিক কারণেই বলুক বা নিজেদের মধ্যে মনোমালিন্য যেটাই হোক, ওই গ্রুপটা আবার 3-4টা গ্রুপে পরিণত হয়। একটা সময় এমনও হয়েছে যে জিনিসটা আর আগায় না, ভেঙে যায়। এটা একটা খুব খারাপ, রাজনৈতিক দিক, মন মানসিকতা, নিজেদের মধ্যেই এইসব বৈষম্যের কারণে, যেটা নেগেটিভ দিক, যেটা ধরে রাখতে পারে না। শুরু করে ঠিকই ধরে রাখতে পারি না। তো ধরে রাখাটাই অনেক বড় কঠিন একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে পারে, তো অদূর ভবিষ্যতে ভালো কিছু হবে। তবে এটা অনেক বড় একটা নেগেটিভ দিক। আমরা বাংলাদেশিরা অনেক কিছুই আছে যে শুরু করি ঠিকই, শেষ করতে পারি না। আসলে এটা অনেক বিশাল একটা কি বলে আমাদের দুর্বলতা, অনেক বড় দুর্বলতা। আর আপনার কাছে কি মনে হয় যে এখানকার বাচ্চাদেরকে, সেকেন্ড জেনারেশন যারা, আমরা যে সাংস্কৃতিক কার্যক্রমগুলো জাপানে করতেছি বা প্রবাসে করতেছি, ওদেরকে কি আমরা অ্যাডজাস্ট করতে পারতেছি না, ওরা আমাদের থেকে দূরত্বটা বেড়ে যাচ্ছে? আসলে আমাদের বাচ্চারা যারা জাপানে জন্মগ্রহণ করেছে, ওরা একটা মিশ্র কালচারে বড় হচ্ছে। সারাদিন থাকে জাপানিজদের সাথে, বাসায় এসে বাংলাদেশি বাবা মার সাথে। আর জাপানে যে প্রোগ্রামগুলো এখন হচ্ছে, এটাও বছরে প্রত্যেক মাসে হয় না, কয়েক মাস পর পর হয়। তো ওই অনুষ্ঠানে আসলে তারা বাংলাদেশি ফ্লেভারটা পাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের বাচ্চাদের ব্যাপারে আমাদের আরও অনেক বেশি সচেতনতা দরকার। কারণ আমি লক্ষ্য করেছি যে আমাদের বাচ্চারা, বেশিরভাগ বাচ্চাই, যখন আমরা কোনো সামাজিক অনুষ্ঠানে যাই, তখন আমাদের সাথে টুকটাক বাংলা বললেও তারা যখন নিজেরা এক জায়গায় হয়, সবাই জাপানিজ ভাষায় কথা বলে, এবং ওদের খাওয়া দাওয়া, চালচলন একেবারেই মিশ্র, এবং বেশিরভাগ ওরা জাপানিজটাকেই ফলো করে। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশি বাবা মা, পরিবার, আমাদের দেশকে ওদের কাছে তুলে ধরতে হলে আমাদের আরেকটু বাচ্চাদেরকে সময় দিতে হবে। আমি অনেক বাবা মাকে দেখি বাসাতেও জাপানিজ ভাষায় বাচ্চার সাথে কথা বলে, যাতে করে বাচ্চাটার মনেও বাংলা ভাষার প্রতি আগ্রহটা তৈরি হয় না। তো আগে তো ভাষা আসবে, তারপরে সংস্কৃতি। তো ভাষাটাকেই তার মধ্যে গ্রো করাতে হবে, যেটা 2-1টা অনুষ্ঠান দিয়ে হয় না। আসলে পরিবার তো, সবাইকে এই বিষয়টা দেখতে হবে, না হলে
ভবিষ্যতে এই বাচ্চাদের কাছ থেকে ভালো কিছু আশা করাটা, কারণ ওরা জাপানিজদের মতো হয়ে যাবে, ওইটাই আর কি একটা এটা একটা অশনি সংকেত। আমাদের সচেতনতা দরকার। শেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা পেশাতেই একটা রেশাশির ভাব থাকে, এটা আমার বাঙালিতে বেশি হয় জিনিসটা, বাংলাদেশও দেখেছি আমি প্রচুর। জাপানে আপনার লেখালেখির ক্ষেত্রে এরকম কোনো প্রতিকূলতার সৃষ্টি হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। যেহেতু আমি বললামই আমার গল্পে নারীর গল্প অনেক তুলে এসেছে। আমার লেখালেখির ব্যাপারে আমি অনেক যুদ্ধ করেছি। যুদ্ধ করার বিষয়টা কি, আমার বাবার বাড়ি থেকে যেমন লেখালেখিতে খুব সাপোর্ট ছিল, কিন্তু অন্য ক্ষেত্রে আমি পাইনি সাপোর্ট, এবং ধরতে গেলে পাইনি। বিশেষ করে আমার শ্বশুরবাড়ির দিক থেকে এই বিষয়টা পছন্দই করতো না, বা লেখালেখির বিষয়টা। তো এগুলো নিয়ে বেশ যুদ্ধ করেই আমার লেখালেখিটা চালিয়ে যেতে হয়েছে। বা জাপানেও আমি যখন লেখালেখি করি, কিছু নারী আছেন যারা অন্য নারীকে এগিয়ে যাওয়াটা পছন্দ করে না। তো সেক্ষেত্রেও আমার ক্ষেত্রে অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করেছে, লেখালেখি বন্ধ করানোর চেষ্টা করেছে, কিন্তু আমার কথা আমি তো আমার সৃজনশীল কাজ আমার মেধা দিয়ে করছি। আমাকে যতই নিচে ফেলতে চাক বা ডাবিয়ে ফেলতে চাক, আমি চেষ্টা করেছি। আচ্ছা না, যে অনেকে ঢিল ছুড়বে, এখন ঢিলটাকে তুমি আঘাত হিসেবে নিবে না সিঁড়ি হিসেবে নিবে, সেটা তোমার নিজের ব্যাপার, মানসিক শক্তির ব্যাপার। আমি অনেক আঘাত পেয়েছি, ঢিল ছুঁড়েছে, তো ঢিলগুলো দিয়ে আমি সিঁড়ি বানিয়েছি। আজকে যে আমাকে আপনি ডেকেছেন বা একটা নামের পাশে যে লেখক পরিচয়টা এসেছে, সেটা আমি থেমে যাইনি, ভয় পাইনি। তবে আমার অনেক বাধা ছিল, অনেক বাধা অতিক্রম করে আজকে এখানে বসেছি আর কি। আপনাকে অনেক অনেক স্বাগত, এবং আমি কি বলবো, এটাকে ধন্যবাদ যে আপনার সকল বাধার ক্ষেত্রে আপনি ধরে রেখেছেন, যার জন্য হয়তো আপনাকে একজন লেখক হিসেবে আমরা পেয়েছি। কিন্তু আমি আরেকটা জিনিস জানতে চাই, এখানে যারা লেখালেখি করে তাদের কাছ থেকে কোনো বাধা বা কোনো নিরুৎসাহিতা এরকম কিছু পেয়েছেন কি? না, জাপানে যারা লেখালেখির সঙ্গে জড়িত, আসলে সত্যিকার অর্থে যারা সৃজনশীল কাজ করে, তাদের মন মানসিকতা একটু বড় হয়। আমি জাপানে যাদেরকেই পেয়েছি লেখক হিসেবে এই পর্যন্ত সবার কাছ থেকে উৎসাহ পেয়েছি, এবং অনেক থেকে আমি জুনিয়র, বয়সে ছোট, আমাকে খুব উৎসাহ দিয়েছেন। এই যে আমার যে সংকলনটা এসেছে ভিনদেশি গল্প, এটা অনেক বড় আশীর্বাদ ছিল। আমার এখানে সবাই আমাকে সাপোর্ট করেছেন, এবং আমি যেটা বলবো যে জাপানের লেখকদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক। এবং আপনিও প্রকাশনা উৎসব করেছিলেন, টোকিও বইমেলা করেছিলেন, আপনিও নিজেও দেখেছেন যে সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আসলে লেখকরা কি, যার মধ্যে প্রতিভা আছে সে কখনো অন্যকে ভয় পায় না, যার মধ্যে প্রতিভা নেই সেই আরেকজনের পথে বাধা দেয়। কারণ যার প্রতিভা আছে তার মধ্যে আত্মবিশ্বাস আছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না। সমস্যাগুলো করে যার মধ্যে যে অন্তঃশ্বাস শূন্য মানুষ। ধন্যবাদ অনেক আপু আপনাকে। শেষ আমাদের সর্বোপরি কিছু যদি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের এই ডক্টর কাহাল নিয়ে কিছু ছোট একটা মেসেজ। হ্যাঁ, কাহাল নিয়ে তো আসলে বলার কোনো কিছুই নাই, কারণ আপনাদের কারণে আমরা যারা প্রবাসে বাস করি, আমরা একটা সুযোগ পাচ্ছি নিজেদেরকে তুলে ধরার জন্য। এবং জাপান প্রবাসীদেরকেও বলবো যে এখানে সবাই অনেক কষ্ট করে, শ্রম দিয়ে কিছু কাজ করার চেষ্টা করে, ভালো কিছু কাজ করার। আমার মনে হয় এই কাজগুলোকে উৎসাহ দেওয়া উচিত, পাশে থেকে সাপোর্ট করা উচিত, আরও বেশি যেন সুন্দরভাবে। কারণ আজকে আমি আমার গল্প বলতে এসেছি, কালকে আরেকজন আসবে, যাতে এখান থেকে আমরা ভালো কিছু নিতে পারি। কারণ আমাদের বাংলাদেশিদের যে অভ্যাসটা সব কিছুতে নেগেটিভ কিছু খুঁজে বের করা, এটা না করে যেন সুন্দরকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলি। আচ্ছা না, যে মনের সৌন্দর্য পেতে হলে মনের যত্ন করতে হয়, যে কোনো কাজের সৌন্দর্য পেতে হলে কাজের যত্ন করতে হয়। কাজেই আমি দর্শকদের বলবো বা আমার জাপান প্রবাসী সবাইকে বলবো যে আমরা একটা দেশে থাকতে এসেছি, নিজেদের বাবা মা ভাই বোন ছেড়ে সবাই পরিশ্রম করছি, কষ্ট করছি, সবাই সবার পাশে থাকি, পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, এবং আমাদের বাংলাদেশকে যেন জাপানেও তুলে ধরতে পারি, এবং আমাদের পরবর্তী প্রজন্মও যেন একটা বাংলাদেশ তৈরি করতে পারে, যেখানেই যাই না কেন, সেটাই যেন হয়। আর আপনাকে অনেক ধন্যবাদ, কাহালে আমাকে আজকে ডেকেছেন। আমি খুব সাধারণ একজন মানুষ, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, এজন্য আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, লাকি আপুকে, এবং আমার সবসময়ের জন্য দোয়া রইল কাহাল আরও অনেক দূর এগিয়ে যায়। ধন্যবাদ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক দূর থেকে এসেছেন, আজকে সারাটা দিন আমাদের সময় দিয়েছেন, এর জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমরা। আশা করি আবার দেখা হবে আপনার সাথে, আপনার কথাগুলো যেন আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি সেই আশায় রইল। তো আমি দর্শকের কাছে অনুরোধ করব, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, গল্পগুলো যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং আপনার গল্পগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে চান, আপনি যে পেশায় থাকুন না কেন, যেটাই করেন না কেন, যদি আপনার কথাগুলো আমাদের বলতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।